স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম, সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা এগুলি সবই মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এগুলোকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বলা হয়ে থাকে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি এমন এক ধরনের সীমাবদ্ধতা, যে সীমাবদ্ধতার কারণে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিতে থাকা শিশুরা সাধারণ শিশুদের থেকে নানাভাবে নানা ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকে। আর তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারকে কঠোর পরিশ্রম করতে হয়। তাদেরকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করতে, এগিয়ে নিয়ে যেতে পরিবারকে, বিশেষ করে মা বাবাকে প্রতি মুহূর্তে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে যে কঠোর পরিশ্রম করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা সত্যি অতুলনীয়। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যাবে, তারা ছাড়া আসলে কেউ কখনো বুঝতেই পারবে না কতটা ত্যাগ স্বীকার করতে হয়, কতটা কঠোর পরিশ্রম করতে হয়। দর্শক, আজ আপনাদেরকে এমন একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দিব, যে পরিবারে রয়েছে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশু দুটি তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন। এই দুজন তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে নিয়ে এই পরিবারটির এই যে কঠিন জীবন যাপন, এই যে কঠিন পথ চলা, সেই অভিজ্ঞতার কথা শুনতে এবং আপনাদেরকে শোনাতে চলে এসেছি আজ রাজধানীর শাহজাহানপুরে। এবং এখন চলে যাব সেই পরিবারটির কাছে, তুলে ধরব দুজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে নিয়ে এই পরিবারটির পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি এসেছি আলমগীর সাহেবের বাসা। আলমগীর সাহেবের বাসাটা কোনটা? 7 নম্বর বিল্ডিং এর নিচটা। ও আচ্ছা আচ্ছা, এইটা? হ্যাঁ হ্যাঁ, সামনে থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপা? আমি ভালো আছি। এই বাচ্চারা কোথায়? টেলিভিশন দেখে। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন, বসেন। কেমন আছেন আপনারা? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করছিলেন আপনারা? টিভি দেখছিলেন আপনারা সবাই মিলে? কি প্রোগ্রাম দেখছিলেন টেলিভিশনে? গজল প্রোগ্রাম। কোন প্রোগ্রামটা দেখতে বেশি ভালো লাগে? কার্টুন। তোমারও কি কার্টুন দেখতে ভালো লাগে? জি। আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি যে কার্টুন দেখতে আপনাদের অনেক ভালো লাগে। আল্লাহ আপা, কার্টুন দেখতে দেয় না, কারণ হচ্ছে ওরা যে কোনো দিকে অ্যাক্টিভ হলে ওইটা মাথার ভিতর ঘোরে। যেমন ভূতু দেখে, কার্টুন দেখে জাদুর জিনিস, ওরা ভাবে যে আমাদের কেন এরকম হয় না, আমরা কেন এরকম পারি না। দর্শক, আমি চলে এসেছি সামিহা এবং সাহিবাদের বাসায়। আর ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা আমার দুপাশে, এপাশে রয়েছে হলো সামিহা আর এপাশে রয়েছে সাহিবা, আর সাথে রয়েছে সামিহা এবং সাহিবার আম্মু। দর্শক, ওদের কথা আপনাদের সামনে তুলে ধরতেই আজ ওদের বাসায় আসা। সামিহা কি করে? সামিহা কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে সামিহা। সামিহা, যে স্কুলে তুমি পড়ছো সেই স্কুলের নাম কি? সেখানে কি তোমার অনেকগুলো বন্ধু আছে? এই সহপাঠীদের মধ্যে সবচাইতে কাছের বন্ধু কারা?
ক্লাসে সহপাঠীরা সবাই তোমাকে সহযোগিতা করে, তাই? আর শিক্ষকরা? শিক্ষকরা তোমাকে ভালোবেসে বলে লক্ষ্মী মেয়ে। আমি একটু জানতে চাই শিক্ষকরা কেন সাহিবাকে ভালোবেসে লক্ষ্মী মেয়ে বলে? আমি সবসময় চুপচাপ থাকে। আমি ফেল করতাম, একটু পাস হচ্ছে। আগে ফেল করছে, এখন পাস করছে। তোমাকে মোট কতটা বিষয় পড়তে হচ্ছে ক্লাস 7-এ? 2 কোটে নেই প্রয়োজন, 1 কোটেই পারফেকশন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। 10টা। এই 10টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা সামিহার অনেক ভালো লাগে পড়তে? বিজ্ঞান বেশি ভালো লাগে? অঙ্কটা কঠিন লাগে? আচ্ছা ঠিক আছে, আরও শুনবো সামিহা কিভাবে অবসর সময় কাটায় আর কি কি করতে সামিহার ভালো লাগে। কেমন? আমি এখন চলে যাই সাইবার কাছে, সাইবার সাথে একটু গল্প করে আসি, ঠিক আছে? ওকে। সাইবা, কি খবর? কেমন আছেন আপনি? ভালো। কেমন যাচ্ছে দিনকাল আপনার? ভালো লাগছে। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 6। আপনার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম শাহজাহানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি সাইবার কি করে? আমি বেশি গজল গাই আর মেহেন্দি নেই। গজল গাই, মেহেন্দি নেই, আর স্বামীর সাথে গল্প করি। সামিহার সাথে গল্প করো? কি বিষয় নিয়ে গল্প করো? আমার একটু শুনতে ইচ্ছা করছে যে। পড়াশোনা, তারপর আচ্ছা, নিজের শখের কথা সব। কি শখ সামিহার? আমি একটু শুনি। স্বামীর শখ মেহেন্দি দেয়া। আর সাইবার কি শখ? আমার শখ ওই একটাই, মেহেন্দি দেয়া। মেহেন্দি দেওয়া। আর বড় হলে আমার শখ বড় লেভেলের কিছু, সে কিছু হচ্ছে আদালতে কাজ করা। আদালতে কাজ করা? আপনি কি ব্যারিস্টার হতে চান সাইবা? হ্যাঁ। ওরে বাপরে বাপ, আমাদের সাইবার শখটা শুনেছেন আপনারা? তার ইচ্ছা হচ্ছে সে বড় হয়ে ব্যারিস্টার হবে, আদালতে কাজ করবে। কিন্তু আমি হাঁটতে না পারার কারণে ওই শখটা হচ্ছে না, ওই ইচ্ছাটা পূরণ করতে পারছি না। আমি লেখাপড়া করে আমার ইচ্ছা বিদেশে পড়াশোনা করা। দর্শক, এই ফুলের মতো শিশুগুলোর মনের ভিতরের যে অভ্যক্ত কথাগুলো ছিল, আজকে ওরা সেই কথাগুলো বলার সুযোগ পেয়েছে। হাঁটতে পারে না বলে তাদের অনেক কিছুই করা সম্ভব হয় না। কিন্তু সামিহা, তুমি কি জানো তোমার মতো হাঁটতে পারে না এরকম অনেক মানুষ আছে যারা কিনা পড়াশোনা করছে, যারা কিনা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আমি চাই আমার মতো যারা আছে তারা যেন ভালো মতো পড়াশোনা করে অনেক বড় কিছু হতে পারে। হ্যাঁ, তুমিও পারবে, তুমিও পারবে, এবং তোমার মতো যারা আছে তারাও পারবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন স্বপ্ন পূরণ করতে পারি। তাদের ভিতরে যে কষ্টটা, সেই কষ্টগুলো কিভাবে আজকে প্রকাশ পাচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন? সাইবা, তোমার শখ মেহেন্দি পড়া, সামিহারও শখ মেহেন্দি পড়া, এছাড়া আর কি করে সামিহা? ছবি আঁকে। তাই? সামিহা ছবি আঁকে, গান গায়। গানও গাইতে পারে? আমি মাঝে মাঝে গান গাই, গজল গাই। তুমি গজল গাও, আমি কিন্তু তোমার গজল শুনবো। আচ্ছা, সামিহা সুন্দর ছবি আঁকে, তাই না? আমি অনেক সুন্দর ছবি আঁকে। পড়াশোনা না করে ওটার দিকে মন দেয়, তাই বাদ দিয়ে দিচ্ছে ছবি আঁকা। কে, মা? হ্যাঁ। সামিহাকে এই জন্য মন খারাপ করে? না। তোমার কতজন বন্ধু আছে সাইবা? আমার যে বন্ধুগুলো ছিল ওরা সব অন্য স্কুলে চলে গেছে, কিন্তু হাঁটতে না পারার কারণে আমি যেতে পারতেছি না স্কুলে। আবার নতুন করে যে পড়াশোনা শুরু করবো ওইটা পারতেছি না। সাইবা, তুমি তো অনেক সুন্দর গজল গাও, এই গজল গাওয়া কোথা থেকে শিখেছো? বিভিন্ন টিভি থেকে শিখেছি। সাহিবার সবচেয়ে পছন্দের কাজ কোনটা? আমার সব থেকে শখের কাজ হলো গান গাওয়া, গজল গাওয়া আর পড়াশোনা করা। আমি বড় হয়ে আদালতে কাজ করব, সকলের মুখ অর্জন করবো।
সবাই যেভাবে হাঁটতে পারে আমিও যেন সেভাবে হাঁটতে পারি। পছন্দের খাবার কোনটা সাইবা? স্বামী যা পছন্দ করে বিরিয়ানি, আমার তাই পছন্দ। বাবার সাথে কিভাবে সময় কাটে? বাবা আমাদের দুজনে ইংলিশ পড়ায়, আমাদের সাথে টিভি দেখে, আমাদের সাথে গল্প করে। আমাদেরকে বাবা এবং মা দুজনে খানা বসে এবং তারা বলে এগিয়ে যাও তোমরা। নিশ্চয়ই আমরাও বলি এগিয়ে যাক সামিহা আর সাহিবা। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দু হাত বাড়িয়ে দাও। দুই কোটের নেই প্রয়োজন, এক কোটেই পারফেকশন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, এখন আমি চলে যাচ্ছি সামিহা এবং সাহিবার আম্মুর কাছে। শুনবো সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন এই কন্যা সন্তান দুটিকে নিয়ে এই সাহসী মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। আপা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম আফরোজা খাতুন। মেয়েদের বয়স কত এখন? 13+। ওরা কি যমজ? জি, যমজ। ওরা দুজনে তো সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন এবং তীব্র মাত্রার। ওদের জন্মের সময় কোনো সমস্যা হয়েছিল কি? ওরা আগেই হয়ে গেছিল, এটাই মানে ওদের তো 8 মাসে হয়ে পড়ছিল। তখন কি করেছিলেন? হসপিটাল, আমি ছিলাম এক হসপিটালে, ওদেরকে শিশু হাসপাতালে নিয়ে রাখা হয়েছিল, ইনকিউবেটরে রাখা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ইনকিউবেটরে 9 দিন রাখা হয়েছিল। ওরা কি নর্মাল হয়েছিল না সিজারে হয়েছিল? নর্মালি হয়েছিল। ওরা আসলে প্রিম্যাচুর হয়েছিল, 8 মাসে হয়ে ডেলিভারি হয়ে গেছিল। যমজ ছিল তো, ওজনে খুব কম হওয়ার কারণে ব্রেন যথেষ্ট ডেভেলপ ছিল না। তারপরে হচ্ছে ওদের খিঁচুনি হয়েছিল। ওর 7 মাসের সময় খিঁচুনি ছিল, একদিনে 3 বার খিঁচুনি হয়েছিল। খিঁচুনি হওয়ার পরে তখন থেকে কথা বলা পুরাটাই বন্ধ। ওর হচ্ছে যখন 3-3.5 বছর বয়স, তখন 1-2টা শব্দ বলে। CRPতে অনেকদিন দেখাইছি, মানে 1 বছর থেকে চিকিৎসা শুরু করছি। ওকে অনেক স্পিচ থেরাপি দেওয়া হয়েছে। ওকে খাবানোটাও খুব কষ্ট, মানে ওর মুখের ভিতর ঢুকাই দিয়ে তারপরে চামচ দিয়ে 5-6 বার করে স্পিচ থেরাপি আমাকে করতে হয়েছিল। 3.5 বছরের সময় ওকে একটা টিচার দেয়, কথা বলে 2-4টা করে কথা বলে, কিন্তু বাক্য বলতে পারে না। তখন দেখি যে ওর লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ। পরে যখন স্কুলে ভর্তি করতে গেছি, তখন মানে কিন্ডারগার্টেনগুলোতে দিতে চাইছি, নিতে পারি নাই, ওনারা নেয়নি, যে এই বাচ্চা আমরা নিব না। তখন আমাদের এলাকার একজন মাস্টার আছে, রেলও প্রাইমারিতে টিচার, বাবার বাড়ির এলাকার, উনি আবার আমাকে ডাকে নিয়ে ওনার স্কুলে নিজের থেকেই ভর্তি করলো। পরে ওনার স্কুলে ভর্তি করলাম। ভর্তি করার পর আনানিও করি, প্লাস হচ্ছে বাসায় থেরাপিস্ট এসে ব্যায়াম করায়। পরে করোনা হলো, করোনার ভিতর স্কুল তো বন্ধ। স্কুল বন্ধ থাকার পরে ওকে আমি হচ্ছে ক্লাস 3তে যখন উঠবে, তখন হচ্ছে আমি ওকে মতিঝিল গভর্নমেন্টে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করলাম। ও চান্স পাইল, ওকে দিতে পারলাম না, কারণ ও তখন লেখা শেখেনি। আপা, সামিহা আর সাহিবার মধ্যে বড় কে? ও আসছে, সাহিবা এসছে আগে পৃথিবীতে, তাহলে সাহিবা বড়, সামিহা ছোট, তাই না? কিন্তু ব্রেনের দিক থেকে, বুদ্ধির দিক থেকে সামিহাই বড়। সাহিবা একটু পিছিয়ে আছে। সাইবার হচ্ছিল ওর যখন 1.5 বছর বয়স। আমি তো ওর 7 মাসের সময় খিঁচুনি হওয়ার পরে আমি যখন ডাক্তার আমাকে রেফার করলো, মানে যে ডাক্তারের কাছে আমরা ওদের ফার্স্ট ট্রিটমেন্ট করছিলাম, ওই ডাক্তারের কাছে যখন আমি নিয়ে গেছি, তখন উনি আমাকে বললো যে ওর খিঁচুনি যেহেতু হয়েছে ওরও হবে। ওর আবার 1.5 বছরের সময় ওই আমার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা খিচুড়ি খাওয়াইছিল, গ্যাস ফর্ম করছিল। গ্যাস ফর্ম করে প্রচুর বমি করে পুরা শরীর নীল হয়ে গেছিল। তখন ডাক্তার পরে বলছে, টেস্ট করার পর বলছে যে ওর কোমর থেকে পুরাটা শক্তি নাই। খিচুনি কি এখন হচ্ছে? না, খিচুনি আর তারপরে হয়নি, ওই একবারই হয়েছে, শুধু দুজনেরই একবার হয়েছে, আর দ্বিতীয়বার কোনো খিচুনি হয়নি। আফরোজা আপা, এবারে আমি আপনার কাছ থেকে আপনার এই 2 কন্যা সন্তানকে নিয়ে এই যে আপনি পথ চলছেন, সেখানে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে, কি অভিজ্ঞতা হচ্ছে আপনার, সেই বিষয়গুলো যদি আমাকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। আমাদেরকে প্রতিনিয়তই চ্যালেঞ্জ করতে হচ্ছে। আর যে যুদ্ধটা, এই যুদ্ধটা শুধুমাত্র একটা পরিবারের জন্য, যাদের পরিবার আছে শুধু তারাই জানে। এটা বলা যাবে না, এটা বোঝানো যাবে না। এখন একটা বাচ্চা অসুস্থ থাকলে যে বাবা মা থেমে থাকবে তা না, বাবা মাকে চিকিৎসা করতে হবে। আমি প্রথমে যখন চিকিৎসা করছি তখন আমাকে অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু আমি বলছি যে আমি বেঁচে থাকতে আমার মেয়েদেরকে চিকিৎসা ছাড়া রাখবো না। যতদিন আমি বেঁচে আছি আমি চিকিৎসা করবো। এক্সারসাইজ করলে পরে মেয়েরা ভালো থাকে। এই যে হাঁটার চলার মুভমেন্টটা করে
এক্সারসাইজ না করলে পরে শুয়ে পড়ে। এখনও যদি এক্সারসাইজ না করায় তাহলে ওরা শুয়ে পড়ে, ওরা হাঁটতে মন চায় না, চলতে ইচ্ছা করে না। এই জন্য আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়। এবং আমি অপারেশন করতে গেছিলাম, তখন ডাক্তার বলছে যে আপনি অপারেশন করেন না যাই করেন, ওদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এক্সারসাইজ করতে হবে। এই জন্য আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়। আমি লেখাপড়ায় যথেষ্ট সময় দিতে পারি না। ওর ব্রেন মোটামুটি ভালো আছে, কিন্তু আমি তো পারি না, পড়াইতে পারি না। কারণ সকালে স্কুল থেকে আসার পরেই হচ্ছে গোসল খাওয়া দাওয়া করতে করতেই ব্যায়ামের জন্য চলে আসে। ব্যায়ামের জন্য যে মিস রাখা আসে, উনি আমাকে হেল্প করে, শুধু ব্যায়াম আমি করি, এক্সারসাইজ আমি করি, উনি আসে। তারপরে যে সাইকেল রেসলিং করতে হয়, হাঁটার মেশিন হাঁটাইতে হয় প্রতিদিন 1 ঘন্টা করে। সময় কত? আপা, আপনার সকাল থেকে এই যে রুটিন অনুযায়ী কাজ শুরু করেন 2 মেয়েকে নিয়ে, সেটা শুনতে চাই, দেখতে চাই যে আপনি কী ধরনের কাজ করেন সারাটাক্ষণ। কারণ আমি এটা জেনেই এসেছি যে আপনি একজন অসাধারণ মা, আপনি একজন সাহসী মা, যে কিনা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন এই আপনার এই কন্যা সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওদেরকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করার জন্য, ওরা যাতে আরও এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা আপনার অবিরত। আমি আসলে সেটা জানার জন্যই এসেছি। এবং সকাল থেকে আসলে আপনার কিভাবে শুরু হয় দিন এবং 2 কন্যা সন্তানকে নিয়ে কি কি কাজ আপনি করেন সেটা আমরা দেখতে চাই, দর্শকদেরকে দেখাতে চাই। দুহাতে বাড়িয়ে দাও, দর্শক দেখলেন তো কি অক্লান্ত পরিশ্রম করতে হয় এই মাকে, কি অসীম ধৈর্য এই মায়ের, কি অসাধারণ প্রচেষ্টা তার। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল কি পরিমাণ ডেডিকেশন একজন মায়ের থাকলে পারে একজন মা সারাটাক্ষণ সন্তান দুটিকে এভাবে সাপোর্ট দিতে পারে এবং সন্তান দুটিকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সময় ও খরচ দুটোই বাঁচান।
বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। দুহাতে বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। ওদের বয়স তখন কত ছিল যখন বুঝতে পারলেন যে ওদের সেরেব্রাল পলসি? 7 মাসে যখন খিঁচুনি হয়েছিল তখন আস্তে আস্তে ওর পাটা শক্ত হয়ে যাচ্ছিল। যখনই শক্ত হয়ে যাচ্ছিল তখনই বুঝতে পারতেছিলাম যে কেন পাটা শক্ত হয়ে যাচ্ছে কেন। তখনই আবার যে ডাক্তার ওদেরকে ট্রিটমেন্ট করছিল ওই ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে ডাক্তার রেফার করে ডক্টর মিজানুর রহমানের কাছে পাঠায়। যেহেতু ওরা 8 মাসে হয়েছিল, একটা সময় পর তো বুঝতে পারছিলেন যে ওরা আসলে নর্মালভাবেই বাড়ছিল। হ্যাঁ, নর্মাল ওরা ওদের বেড়ে ওঠাটা স্বাভাবিকই ছিল। 3 মাসের সময় উপর হওয়া, তারপরে 5 মাসে বসে পড়া, সব কিছুই ঠিক ছিল। খিঁচুনি হওয়ার পরে ব্রেনটা এফেক্ট করছে, ওই ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে, যেটা বলে নার্ভগুলো ছিঁড়ে গেছে আর কি, ওনারা ডাক্তারের ভাষায় যেটা বলে। সাহিবা এবং সামিহা 2 বোন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, এটা আপনি কবে জানলেন? খিঁচুনির পরে ডাক্তারের কাছে যখন মিজানুর রহমানের কাছে নিয়ে আসছে তখন উনি বলছে যে আপনার এই বাচ্চাদেরকে সিআরপিতে নিয়ে যান। উনিও তখন বলে নাই যে সেরেব্রাল পলসি। পরে সিআরপিতে যখন নিয়ে গেছে তখন থেরাপিস্টরা বললো যে আপনি কি জানেন এই কী রোগ? তখন বললো যে এটা হচ্ছে সেরেব্রাল পলসি। যে মুহূর্তে বাবা মা জানলো আদরের সন্তান দুজনই সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, তখন আসলে বাবা মার মনের অনুভূতিটা কি হয়েছিল? এটা তো খুবই দুঃখ, যে কষ্ট, যে এটা মানে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তারপর যদি সন্তান সুস্থ না থাকে এটা বাবা মার জন্য খুবই দুঃখ, মানে কষ্ট। মেয়েদেরকে কি কখনো বিদেশে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য? হ্যাঁ, বিদেশে নিয়ে গেছি। কোথায় কোথায় নিয়েছেন? মাদ্রাসে নিয়ে গেছিলাম, ইন্ডিয়াতে, ভেলুর। ওখানে কি বলেছে? ওইখানেও একই, এক্সারসাইজ করাইতে হবে। ওখানেও না আমাদের ভর্তি রাখতে চেয়েছিল, কিন্তু আমাদের তো অনেক খরচ, এত খরচ, আমি তো জমি বিক্রি করে তারপরে গেছিলাম। সামিহা এবং সাহিবার বাবা উনি কি করেন? উনি অডিট অ্যাকাউন্টস অফিসার। আচ্ছা আচ্ছা। পাশাপাশি একটা বিজনেসের সাথে যুক্ত আছে। আর আমিও একটা বিজনেসের সাথে যুক্ত আছি। চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল আমাদের পক্ষে, মানে একটা সরকারি চাকরি করে এগুলো চালানো সম্ভব না। ওর বাবা চাকরির পাশাপাশি ব্যবসা করে এবং আমিও করি কিছু একটা। আফরোজা আপা, এই যে কঠিন জীবনটা আপনারা যাপন করেন, আমি একটু আপনার রুটিনটা শুনতে চাই, যে সকাল থেকে এই কন্যা সন্তান দুটিকে নিয়ে আসলে কি কি কাজ করেন আপনি এবং দিনটা আপনি কিভাবে কাটান? সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ওকে উঠাইয়ে তারপরে আমি ওকে বলি তুমি রেডি হও। ও হাত মুখ ধোয়, রেডি হয়, আমি নাস্তা বানাই, তারপরে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাই। স্কুলে দিয়ে চলে আসি, বাসায় এসে রান্না করে ওর বাবার অফিসে ভাত দিয়ে ওর টিচারের কাছে পড়তে দিয়ে আমি চলে যাই, আবার ওকে আনতে যাই। আচ্ছা। আর নিয়ে আসার পরে ওরে গোসল টোসল করানোর পরে খাবার টাবার দিয়ে নামাজ পড়ি, তারপর আবার যে ব্যায়াম করায় সে চলে আসে। পরে ওনার সাথে ব্যায়াম করাতে আমার 3-4 ঘন্টা চলে যায় এখানে। তারপরে ব্যায়াম করানো হয়ে গেলে পরে তারপরে ওর টিচার আসে, ওকে টিচারের কাছে পড়তে দেই। এখন তো ওর স্কুলে নেই না, কারণ ওর স্কুল হচ্ছে 4 তলা ক্লাস হয়, 4 তলা সিঁড়িতে উঠতে পারে না। তো আমাকে সিঁড়িতে উঠানো না আমার খুব কষ্ট হয়ে যায়। তো ম্যাডাম বলছে শুধু ওকে এসে পরীক্ষা দিতে হবে, শুধু পরীক্ষাই দেওয়াই। তারপরে হুজুরা পাশে পড়ায়, তারপর রাত্রে আমি পড়তে বসাই। এই তো দিন চলে যায়। প্রত্যেক দিন একই রুটিন? হ্যাঁ, হাঁটাই, 1 ঘন্টা করে হাঁটাই, পরে 4:30-5টার দিকে মেশিনে হাঁটাই, সাইকেল রেসলিং করাই। আপনার নিজের জন্য কোনো সময় আছে কি আপা? আসলে নিজের জন্য সময় বের করতে পারি না, কারণ আমার তো নিজের ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। ওদের চিন্তায় সারাক্ষণ আমার মাথার ভিতরে যে ওরা আমার অনুপস্থিতিতে কীভাবে চলবে, এই চিন্তাটাই আমার সারাক্ষণ মাথায় কাজ করে। আপনার জীবনটাই তো হয়ে গেছে কন্যাময়, 2 কন্যা হচ্ছে আপনার জীবনের সব কিছু, এবং তাদেরকে ঘিরে আপনার সব চিন্তা ভাবনা ছুটে চলা। আসলে ওরা তো আমার উপর নির্ভরশীল, কারণ আমার অনুপস্থিত মানে ওরা প্রতিনিয়ত বুঝতেছে যে আম্মু ছাড়া আমাদের চলবে না। আমি যদি ওদেরকে ফেলে দিই কিংবা আমি যদি ওদেরকে না দেখি তাহলে ওরা তো নিজেকে অসহায় ভাববে। যেমন ও যখন ডে শিফটে ছিল তখন ওর অনেক বান্ধবী ছিল, ওকে অনেক ভালোবাসতো। এখন মর্নিং শিফটে যখন চলে আসছে তখন মেয়েরা অনেকে ওকে ততটা করে নিতে চায় না। আমি ওকে বুঝাই যে না, তুমি এখন তো মনে করো ওরা সবাই লেখাপড়া ব্যস্ত হয়ে গেছে, তখন তো ছোট ছিল, তোমাকেও লেখাপড়া করতে হবে, ওদের সাথে আগায় যেতে হবে। তুমি কেন মনে করো যে তুমি পারো না? এটা তোমাকে মনে করা চলবে না। তুমি ওদের মতনই, তুমি হাঁটতে পারো না, তাতে কি হয়েছে? আমি ওদেরকে সবসময়ই এটাই বলি যে তোমরা কোনোদিনও নিজেকে অসহায় মনে করবা না, নিজেকে মনে করবা না কে বাবা আছে, মা আছে। আসলে সাহিবা এবং সামিহা ওদের অসম্ভব সাহসী মা বাবা আছে, এবং এই মা বাবা পণ করেছে যেভাবেই হোক না কেন সন্তানদের
যে প্রতিবন্ধকতা আছে, তাদের যে তীব্র মাত্রার প্রতিবন্ধকতা আছে, তারপরও চেষ্টা করে যাচ্ছেন তাদের যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি বিশ্বাস করি আফরোজা আপা একদিন তার স্বপ্ন পূরণ করবেন, তার লক্ষ্যে পৌঁছতে পারবেন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।